কাগজ খুললে আপনি কি পান? অপার সংসার 50 কোটি। খবরের কাগজ খুললে কি দেখেন? ফ্ল্যাটে 50 কোটি, কিন্তু খাটের তলায় কম না 18 কোটি। খাটের তলায় 18 কোটি, কিন্তু সাইড দিয়ে দেখা যাচ্ছে আরো অনেক। ইডি যদি এসে ধরে 1 কোটি 40 লক্ষ, পরের দিন কংগ্রেস সভাপতি এবং মঞ্চে আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের এই সভায় যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকেই পার্টির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমত উচ্ছ্বাস চেপে রাখতে পারছি না। এটা সোনারপুরের আমাদের 6টা এলাকা, কার্যত শহর এলাকায় মুখ্যত, আশপাশে আমাদের কিছু গ্রাম আছে, সেই এলাকার কমরেডরা যে সোনারপুরে হাজার হাজার মানুষের সমাবেশ করতে পারে, এটা যারা প্রমাণ করেছে তাদের সবাইকে আমি অভিনন্দন, লাল সালাম, স্যালিউট জানাচ্ছি। এটা আমাদের শেখার ব্যাপার, সবার জন্য বলছি। একটা সভাকে কেন্দ্র করে তলা পর্যন্ত মানুষের কাছে কথা নিয়ে যাওয়া যায়, পৌঁছানো যায়, বাড়ি বাড়ি যোগাযোগ, লিফলেট ইত্যাদি করে একটা মাটি কামড়ে পড়ে থেকে চ্যালেঞ্জ দেখাবার মতন করেই এই সভার যারা ব্যবস্থাপনা করেছে, এই সমগ্র পার্টি কর্মীদেরই স্যালিউট জানাবার কোনো বিকল্প আমার কাছে নেই। এটা এমন হৃদকম্পন তুলে দিচ্ছে, আমার ধারণা হেডকোয়ার্টার থেকে খবর আসবে আজকেই যে ভাই, সিপিআইএম যে মিটিং করেছে ওখানে কোনো বিরিয়ানির প্যাকেট ছিল না, ওখানে কারুর পয়সায় কোনো কেনা ঝান্ডা ছিল না, মানুষের নিজের উৎসাহে উদ্যোগে তৈরি করা সমাবেশ লাল ঝান্ডার, সেটা চারপাশের তোলাবাজদের মুখে এমন হৃদকম্পন তুলবে। কলকাতার হেডকোয়ার্টার থেকে খবর আসবে, চারদিকের সবাইকে জুটিয়ে একটা মিটিং ফিটিং এর বন্দোবস্ত কিছু করে দাও, কিন্তু আপনি লিখে রাখুন, তাতে চেয়ার জুটবে অনেক, তাতে বিরিয়ানির প্যাকেট জুটবে অনেক, মানুষের সারা তাতে পাওয়া যায় না, তাতে পাওয়া যাবে না, আপনি নিশ্চিত ভরসায় থাকতে পারেন। মোহাম্মদ সেলিম আছেন পার্টির আমাদের সম্পাদক, মূল কথা সেলিম বলবে, এটাই হওয়া উচিত। আমি অনেক বেশি কথার মধ্যে যাব না। আমার কথাটা হচ্ছে এই, আপনি সোনারপুর বলুন বা পাশের যাদবপুর বলুন, যা দেখতে পাচ্ছেন, যখন বামফ্রন্ট ছিল না, কি ছিল আমাদের চেহারা? আদানি সাহেবের বাহিনী নাড্ডা কলকাতায় এসেছেন, ভাষণবাজি করছেন। তৃণমূলের নেতা শুভেন্দু কলকাতায় ভাষণবাজি করে হিল্লি দিল্লি করতে ত্রিপুরায় গেছেন। চারদিকে ঘুরে ঘুরে ওরা বেড়াতে পারেন, কিন্তু তৃণমূলের সঙ্গে বান্ডিল বেঁধে থাকা বিজেপি কোনদিন কখনো পশ্চিম বাংলার মাটিতে মানুষের ভরসা জোগাড় করতে পারেনি, যতক্ষণ জ্যোতি বোস ছিল, যতক্ষণ বুদ্ধ ভট্টাচার্য ছিল। ওটার জন্য হিম্মত লাগে। জ্যোতি বোস বলেছিলেন বিজেপি অসভ্য বর্বরের দল। অটল বিহারী বাজপেয়ী বললেন, আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি আমাদের অসভ্য বর্বরের দল বললেন? জ্যোতিবাবু শান্ত মনে বললেন, যারা 450 বছরের পুরনো সৌধটাকে গুড়িয়ে দিয়ে বিজয় উল্লাস করে, তাদেরকে অসভ্য বর্বর ছাড়া বলার মতো অন্য কোনো শব্দ আমার কাছে নেই। ভাব লাগে। যতদিন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল, বুদ্ধ ভট্টাচার্য আর জ্যোতি বস পঞ্চায়েতে এক গাছা টিকিট জিততে পারেনি কোনদিন বিজেপি। যতদিন পশ্চিমবাংলায় জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য ছিল, দিল্লি থেকে এসে কলকাতাতে বক্তৃতা করে নাগরিকত্ব নিয়ে মানুষকে হুমকি দেবার হিম্মত কোনদিন দেখাতে পারেনি। তৃণমূলের রাজত্বে বিজেপিকে বাড়াবার চেষ্টা করা হচ্ছে। আরএসএস তার ডাইরেক্ট বিজেপি, নরেন্দ্র মোদী। আরএসএস তার ডাইরেক্ট বিজেপি নয়। আমি তো ডাইরেক্টলি বিজেপি করি না, আরএসএস এর ইনডাইরেক্ট বিজেপি। মমতা ব্যানার্জির বাহিনী পশ্চিম বাংলাকে সর্বনাশ করতে চায়, রুখতে হবে।
বাংলাকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। বামপন্থীরা ছাড়া কে সে দায়িত্ব পালন করবে? আপনি চারপাশ তাকিয়ে দেখুন। আমি সোনারপুরের ছেলে। এই চারপাশের যে কোনো এলাকায় ছোটবেলায় আমাদের যাতায়াত ছিল। নরেন্দ্রপুর, গড়িয়া, বারুগলি, ঋষিরাজ নারায়ণ, হরিডাবি, চৌহাটি, কি ছিল আমাদের চারপাশ। আরেকটু এগিয়ে গেলে যাদবপুরের এলাকা, বাঘাযতীন, পাটুলি, তখনও গড়ে ওঠেনি সন্তোষপুর। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল না, মানুষ ছিল নিরন্ন, পেটে দুবেলা মানুষের ভাত ছিল না। কম বয়সের ছেলেমেয়েরা আমার কথা হয়তো বিশ্বাস করতে চাইবে না। আমার বাড়ি গ্রামে কালিকাপুরে। আমি সুজন চক্রবর্তী যখন ছোট থেকে বড় হচ্ছি, বিশ্বাস করুন আর না করুন, দুবেলা পেটের ভাত আমাদের ছিল না। যতদিন পশ্চিমবাংলায় বামফ্রন্ট আসেনি, স্কুলে পড়াশোনা করতাম, পায়ে আমাদের চপ্পল পরার কোনো সুযোগ ছিল না। রাস্তা বলতে যা বোঝায় তা ছিল না। আলপদার রাস্তা প্রায় সমান ছিল। পশ্চিমবাংলায় গ্রাম গড়ে তুলেছে বামপন্থীরা। গ্রামের পানীয় জল, এই যত বিদ্যুতের পোস্ট দেখছেন, ও কামালগাজীতেই হোক আর মহামাতলাতেই হোক, যত বিদ্যুতের পোস্ট, যত বিদ্যুতের আলো, বামফ্রন্ট আমাদের গ্রাম গড়ে তুলেছে। মানুষের লেখা পড়া, শিক্ষা দীক্ষা তার ব্যবস্থা করেছে। কৃষিতে 1 নম্বর পশ্চিমবাংলা, ক্ষুদ্র শিল্পে 1 নম্বর পশ্চিমবাংলা। এই করতে করতে আমরা আরো অনেক এগোতে চেয়েছিলাম। সর্বনাশী বাহিনী আমাদের পশ্চিমবাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলার সর্বনাশ করেছে। তখন কি ছিল? ধাপে ধাপে আপনি যা দেখতে পাচ্ছেন, বারুইপুরের ফ্লাইওভার কি সোনারপুরের ফ্লাইওভার, কিংবা এগিয়ে এসে বাঘাযতীন, কিংবা যাদবপুর, কিংবা বালিগঞ্জ, কিংবা শিয়ালদা, একটা ফ্লাইওভার ছিল না যখন বামফ্রন্ট ছিল না। যখন বামফ্রন্ট ছিল না, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসটা ছিল না। যখন বামফ্রন্ট ছিল না, তখন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের বারুইপুর লিঙ্ক ছিল না। 80 কাজ আমরা করে গেছি। এই ব্রিজের স্যাংশন আমরা করে গেছি জায়গা ব্যবস্থা করে। সরকার হাতে ইতিমধ্যে বদল হয়েছে। আপনি যা দেখতে পাচ্ছেন, সেকেন্ড হুগলি ব্রিজ বামফ্রন্ট, নিবেদিতা সেতু বামফ্রন্ট, পেট্রোকেমিক্যাল হলদিয়া বামফ্রন্ট, সল্টলেকের ইলেকট্রনিক্স বামফ্রন্ট, আর আস্তর শহর রাজারহাট বামফ্রন্ট, সোনারপুর মিউনিসিপ্যালিটি কিংবা যাদবপুরের কর্পোরেশন পশ্চিমবাংলার বামফ্রন্ট। বামফ্রন্ট রাজ্যটাকে গড়েছে, মানুষকে গড়েছে। বামফ্রন্ট সততার সাথে চলেছে। হাজার চেষ্টা করেও, সিবিআই, ইডি সমস্ত লাগিয়েও, মমতা ব্যানার্জি প্রাণপাত পরিশ্রম করেও, বিজেপি, কংগ্রেস সবাইকে ব্যবহার করেও কোনোদিন কখনো জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বামফ্রন্টের অন্তত 100 জন মন্ত্রী ছিল, কারুর সাদা জামাতে একটা কালো দাগ ফেলবার মতো হিম্মত কারো কখনো হয়নি। আর আজ সেই পশ্চিমবাংলার 12টা বাজানো হচ্ছে। পশ্চিমবাংলার 12টা বাজানো হচ্ছে সব ক্ষেত্রে। এলাকার মানুষ কেউ আমার চেয়ে কম খোঁজ রাখেন না। অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় বন্ধু। আপনি আমার চেয়ে কম জানেন তা না। কি দেখলেন আজকের কাগজেও দেখলেন, যখন বামফ্রন্ট পশ্চিমবাংলায় আসে তখন মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3.5 লক্ষ। বামফ্রন্টের আমলে সেটা বাড়তে বাড়তে 10.5 লক্ষে পৌঁছেছে বামফ্রন্ট। আর অসভ্য সরকার পশ্চিমবাংলায় আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগটাকে পর্যন্ত কেড়ে নিয়েছে। 10.5 লাখ মাধ্যমিক পরীক্ষার্থী এবারে এসে দাঁড়িয়েছে 7 লাখের কম, 6 লাখ প্লাস। আমাদের লেখাপড়ার 12টা বাজিয়ে দিয়েছে। গতকাল 700 দিন হয়ে গেছে, চাকরির দাবিতে মানুষ রাস্তায় বিক্ষোভ করছে। কালকে বিদেশের কোন একটি লোক ওখানে এসে তাদের সঙ্গে দেখা করে বলেছেন, ছি, আমি ইংল্যান্ড থেকে এসেছি, আমি কোনোদিন ভাবতে পারিনি 700 দিন চাকরির দাবিতে মানুষকে বসে থাকতে হয় রাস্তায় বিক্ষোভ জানিয়ে। এটা আমাদের বাংলার লজ্জা। গতকাল বিদেশ থেকে এসে বলে গেছে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল, আমি বলেছি বিদেশের লোকের কথা নিয়ে চলাটা আমাদের কাজ না, কিন্তু উনি ভুল বলেছেন। এটা বাংলার লজ্জা না।
এটা আমাদের রাজ্যের সরকারের যিনি প্রধান, তার লজ্জা, তার মুখটা কালো কাপড়ে ঢেকে গেছে। রাস্তায় ঘুরে বেড়ান, বাংলার যুবকের সর্বনাশ করে নবান্নে বসে মালকিরাগিরি করা, এই জিনিস মেনে নেওয়া যায় না, এই জিনিস মেনে নেওয়া যাবে না। ভাবতে পারছেন 3000 ছেলে মেয়ে তাদের চাকরি চলে গেল, 2000 গ্রুপ ডি, 1000 মাস্টারমশাই। হিমশৈলের চূড়া, হিমশৈলের চূড়া। যত চাকরি এই কত বছরের মধ্যে হয়েছে, 7-8-9 বছরে, লিখে রাখুন তার 80% টাকার খেলা, 80% দুর্নীতিগ্রস্ত। তাদের চাকরি চলে যাবে, কিছু করার নেই। তারা দুর্নীতির শিকার হয়েছে, দুর্নীতি করে চাকরি কেন তারা করবে? কিন্তু তারা তো প্রতারিত। ওদের চাকরি চলে গেছে এটা ঠিক, কিন্তু ওরা যুবক, সেটাও ঠিক। ওদের চাকরি চলে গেছে এটা ঠিক, দুর্নীতি করে চাকরি পেয়েছে এটা যেমন ঠিক, তেমনি ওরা প্রতারিত। প্রতারিতদের চাকরি চলে গিয়ে শাস্তি তো হলো, আর লাখো লাখো টাকা নিয়ে যারা তৃণমূলের ঘাটে ঘাটে কালীঘাটে পৌঁছে দিয়েছেন, প্রতারকের দল, প্রতারিতদের শাস্তি হলো। প্রতারকের শাস্তি কি? আপনি যত নাম দেখতে পাচ্ছেন, এক একটা নাম এক এক সময় বিরক্তিকর হয়ে যায়। খবরের কাগজ খুললেই আগে কি ছিল? বামফ্রন্টের আমলে উন্নয়নের কাজ, এগিয়ে চলার কাজ, যুব সমাজ কি করে এগোবে, পঞ্চায়েত কিভাবে চলবে, পৌরসভা কিভাবে চলবে, আমরা পিছিয়ে ছিলাম, সেখান থেকে পশ্চিমবাংলা কি করে এগোবে। আর এখন কাগজ খুললে আপনি কি পান? অপার সংসার 50 কোটি। খবরের কাগজ খুললে কি দেখেন? ফ্ল্যাটে 50 কোটি, কিন্তু খাটের তলায় কম না 18 কোটি। খাটের তলায় 18 কোটি, কিন্তু সাইড দিয়ে দেখা যাচ্ছে আরো অনেক। ইডি যদি এসে ধরে 1,40,00,000, পরের দিন আরে রাজ্যের পুলিশটা কি মরে গেল? আমাদের রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ কি গর্বের ছিল ভাবুন তো। রাজ্য পুলিশ কোনো কাজ করতে পারে না, একমাত্র ইডি যদি এসে তাড়া মারে, ইডি যদি কোনো কিছু ধরে ফেলে, তখন রাজ্যের পুলিশ নড়ে চড়ে বসে। উড়ি বাবা, দিল্লি থেকে এসে ধরে ফেলেছে, ধামা চাপা দিয়ে রেখেছিলাম, ধরে যখন ফেলেছে, চল আমরা গিয়ে এবার একটু ধরে আসি। ওর 1,40,00,000 ধরলেন, এর 1 কোটি ধরে। টাকা কি খোলাম কুচি? টাকা কি উড়ে বেড়ায়? কি দেখছেন? দেখছেন কি সব মঞ্জিত নাকি একটা নাম, মঞ্জিত নাকি একটা নাম। বাবা ঠ্যাং ঠ্যাং ধরে তো অনেক টানাটানি হলো, ঠ্যাং ঠ্যাং ধরে তো অনেক টানাটানি হলো। মাথাটা টানবে কবে? মানুষ জানতে চাইছে মাথাটা টানবে কবে? আর ওই চিকটি ভাই না ভিক্তি ভাই, তার এখন দলিল পাওয়া গেছে। দলিলের এক সঙ্গী মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ, যিনি তৃণমূলের কাউন্সিলর। সম্মান থাকে বাংলার। ওই দলিলে শুনে রাখুন, মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় 2 নম্বরই দলিল হয়েছে ওই বিট্টার। আর মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় সোনা পাচারের পাচারকারীর ঠিকানা পর্যন্ত দেয়া আছে, একেবারে মাথা পর্যন্ত। ওখানে গিয়ে মাথা মুড়িয়ে টেনে আনতে হবে, এর কোনো ভিন্নতা থাকে না, এর কোনো ভিন্নতা থাকতে পারে না। আমি কথা বাড়াবো না, কিন্তু আমি শুধু বলবো, যত নাম আপনি দেখছেন বাজারে ঘুরছে, কারুর নাম কুন্তল, তো কারুর নাম কি তাপস, আমি এত মনেও রাখতে পারি না। কারুর নাম কি একটা শান্তনু, কেউ একটা কি হাফ দলপতি। খুচরো দলপতিকে ধরে লাভ কি? দলপতি ধরতে গেলে কালীঘাটের দলপতিকেই ধরাটা ছিল জরুরি, খুচরো দলপতি ধরে লাভ কি? কিন্তু আপনি যত নাম পাচ্ছেন, এ সবার কমন ফিচার কি? এক, তারা সবাই যুব তৃণমূলের নেতা। 2, তারা সবাই মুখ্যমন্ত্রীর স্নেহধন্য। 3, তাদের সবার সঙ্গে পিসির ভাইপোর জলজল করছে ছবি। আমি বলছি, তৃণমূল কংগ্রেসটা কি লুঠেরা তৈরির কারখানায় পরিণত হলো? তৃণমূল কংগ্রেস মানেই লুঠেরাদের কারখানা।